একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। আর তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটিই করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে সমকামীদের অধিকার নিশ্চিত করা হবে মির্জা ফখরুল শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটি ফটো কার্ড প্রচার করা হয়েছে। মুহূর্তেই কমেন্ট সেকশনে নানা উত্তেজনা। শেষমেশ ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব। ঢাকায় সৌদি যুবরাজের ছবি অবমাননা করায় সৌদি আরবে প্রায় ২০,০০০ বাংলাদেশি প্রবাসী গ্রেফতার, এই শিরোনামে প্রথম আলোরই ডিজাইন সম্বলিত আরেকটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে জানা গেল সেটাও মিথ্যা তথ্য। সংবেদনশীল এমন ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। চলুন শুরুতেই দেখে নিই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে সমকামীদের অধিকার নিশ্চিত করা হবে মির্জা ফখরুল শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটি ফটো কার্ড প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় এই শিরোনামে প্রথম আলো কোনো সংবাদ বা ফটো কার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে প্রথম আলোর ফেসবুক পেজে নিয়মিতভাবে প্রচারিত ফটো কার্ডের ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটো কার্ডটি তৈরি করা হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাড়াবাড়ি করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দাবিতে দৈনিক কালবেলার ডিজাইন সম্বলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় সালাউদ্দিন আহমেদের গ্রেপ্তার হওয়া তথ্যটি সঠিক নয় এবং দৈনিক কালবেলাও উক্ত দাবিতে কোনো ফটো কার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার ভিন্ন আরেকটি ফটো কার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত দাবিতে প্রচারিত ফটো কার্ডটি তৈরি করা হয়েছে। বাবাকে না পেয়ে আওয়ামী লীগ নেতার ৩ বছরের শিশুকে গ্রেফতার করল পুলিশ শীর্ষক তথ্যে বা শিরোনামে একটি শিশুর ছবি যুক্ত করে যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে জানা যায় এই শিরোনামে যমুনা টিভি কোনো ফটো কার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির ফটো কার্ড ডিজাইন নকল করে এই ফটো কার্ডটি তৈরি করা হয়েছে। দীর্ঘদিন ধরে গুগল ম্যাপস তাদের মানচিত্র থেকে ফিলিস্তিনকে সরিয়ে ফেলেছে দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। সম্প্রতি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান হামলা ও গণহত্যার মধ্যেই দাবিটি সামাজিক মাধ্যমে আবার প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় গুগল ম্যাপস ফিলিস্তিনকে তাদের মানচিত্র থেকে মুছে দিয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে গুগল ম্যাপসে ফিলিস্তিন অঞ্চল হিসেবে পশ্চিম তীর এবং গাজা উপকূল প্রদর্শিত হয়ে আসছে। ঢাকায় সৌদি যুবরাজের ছবি অবমাননা করায় সৌদি আরবে প্রায় ২০,০০০ প্রবাসী বাংলাদেশি গ্রেফতার শিরোনামে প্রথম আলোর ডিজাইন সম্বলিত আরেকটি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমাদের অনুসন্ধান বলছে আসলে এ ধরনের কোনো ফটো কার্ড বা সংবাদ প্রকাশিত হয়নি। গুজব তৈরির জন্য নকল করে এই ভুয়া ফটো কার্ডটি তৈরি করা হয়েছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আমরা আলাপে যেতে চাই এইসব বিষয় নিয়েই। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। গুজব একটা বৈশ্বিক সমস্যা, কিন্তু উন্নত দেশগুলো নিজেদের মতো করে উপায় বের করে নিচ্ছে। আমরা কি করছি, এটা একটা দিক। আর পাশাপাশি যে প্রতিবেদনটি আপনিও নিশ্চয়ই দেখছিলেন, সেখানে খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ভুল তথ্যের চেয়ে অপতথ্য বেশি ছড়াচ্ছে। আমাদের এখানে গুজব বন্ধে মূল চ্যালেঞ্জ কি দেখেন? আপনাকে ধন্যবাদ। আমি ৭১ টেলিভিশনকেও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে যারা দর্শক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
এখানে আপনি প্রথমে যে বিষয়টা অবতারণা করেছেন যে মিথ্যা তথ্য বা অপতথ্য। মিথ্যা তথ্যের ক্ষেত্রে আমরা যেটা দেখি সাধারণত সেটা হচ্ছে যে আমরা অসচেতনভাবে যখন কোনো আহ, খবর যেটা সত্যতা নয় সেটা ছড়িয়ে দিই, সেটা হচ্ছে মিথ্যা তথ্য। আর অপতথ্য যেটাকে মিস ইনফরমেশন বলে। আর ডিসইনফরমেশনের ক্ষেত্রে যেটা বলা হয় যেটা হচ্ছে একটা অন্য রকমের ইন্টেনশন নিয়ে, খারাপ একটা অভিলাষ বা ইচ্ছা নিয়ে যখন কোনো একটা বিকৃত হবে বা মিথ্যা কোনো সংবাদ ছড়িয়ে দেওয়া হয় এবং যার মাধ্যমে ঘৃণা বিদ্বেষ ছড়ানো হয়, এটাকে ডিসইনফরমেশন বলে। এবং এর সাথে কিন্তু আরেকটাও আছে, সেটা হলো ম্যাল ইনফরমেশন, যে কোনো সত্য ঘটনাকে ম্যানিপুলেট করে নিজের মতো করে বিকৃতভাবে উপস্থাপন করা। আসলে এই তিনটা ক্যাটাগরিকেই আমরা ডিসইনফরমেশন বলতে পারি এবং সরি ইনফরমেশন ডিসঅর্ডার বলতে পারি। তো এই ইনফরমেশন ডিসঅর্ডারের যে বিষয়টা, সেটা আসলে আমরা যদি আমাদের ঐতিহাসিক দিক থেকে পর্যালোচনা করি, দেখতে পারবো যে আগেও এটা ছিল। এবং সেই ক্ষেত্রে এটাকে তখন যেটা বলা হতো যে এক ধরনের মিথ্যাকে বারবার বলে সেটাকে সত্য বলে স্টাবলিশ করা। তো আসলে এটা বিভিন্ন সময় বিভিন্ন সমাজেই ছিল। তো এটা এটা যেটা করে, এটা সাধারণত যুদ্ধের ক্ষেত্রে দেখা গেছে, রাজনৈতিক ক্ষেত্রে দেখা গেছে যে এগুলি করে পরাজিত শক্তি বা যে কাউন্টার পার্ট যে থাকে তাকে অবদমিত করার চেষ্টা করা হয় বা তার প্রতি ঘৃণা বা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হয়। এখন আপনি যেটা বলছেন যে এই গুজবটা আসলে একটা বৈশ্বিক সমস্যা, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় রকমের সমস্যা হয়ে দেখা দিয়েছে। আমরা যদি আপনার এই জুলাই বিপ্লবের আগের ঘটনা প্রবাহগুলি লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে সে সময়েও বিভিন্ন রকমের আমরা গুজব শুনছিলাম এবং দেখছিলাম। তারপরে যখন এই বিপ্লব সাধিত হলো এবং 5ই আগস্টের পর যেটা হলো, নতুন সরকার আসার পরও কিন্তু এই সরকারকে নিয়েও অনেক ধরনের অপপ্রয়াস চালানোর চেষ্টা করা হচ্ছে, যেটা এখন পর্যন্ত চলছে। তো এই আপনার এই গুজবের কিন্তু একটা অর্থনৈতিক বাস্তবতা আছে, কারণ এখানে লাইক শেয়ারিং এর একটা বিষয় আছে এবং এইটা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এক ধরনের বাণিজ্য হয়ে থাকে। আর ওই ইয়ার কারণে, ভৌগোলিক কারণে বলি বা ওই আমাদের কালচারালি বলি, আমাদের মধ্যে কিন্তু এই ধরনের মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন কে নিয়ে কাজ করা এবং সেটার প্রতি আসক্ত হওয়া বা সেটাকে বিশ্বাস করার এক ধরনের আমাদের সংস্কৃতি আছে। তো এর ফলে যেটা হয় সাধারণত যারা এই এই ধরনের বিদ্বেষ বা অপতথ্য ছড়িয়ে সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেন, তারা খুব বেশি এই জিনিসগুলিকে নিয়ে কাজ করেন। পাশাপাশি আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমরা আসলে আমাদের ক্ষেত্রে এমন কোনো ফ্যাক্ট চেকিং এর প্ল্যাটফর্ম এখন পর্যন্ত ওইভাবে তৈরি করতে পারিনি যে মানুষ যখনই কোনো একটা ইনফরমেশন পাবে সে আগে ওখানে গিয়ে চেক করে দেখবে যে এটা আসলে নিশ্চিত হওয়ার জায়গাটি ওভাবে তৈরি হয়নি। এবং আমরা যেটি দেখছিলাম যে বিভিন্ন জনপ্রিয় গণমাধ্যমের ফটোকার্ডগুলো ব্যবহার করা হচ্ছে, লোগোগুলো ব্যবহার করা হচ্ছে এডিট করে। সাইবার বুলিংও এখন বড় মাথা ব্যথা। এই সমস্যার সমাধানে প্রচলিত আইনে কি ধরনের পরিবর্তনের দরকার বলে মনে করেন? তার আগে আমি একটু বলে নেই যে আমরা এই গুজব বন্ধের ক্ষেত্রে সরকার কি ভাবছে। সরকারি ব্যাপারে অসম্ভব তৎপর আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয়ে একজন স্পেশাল অ্যাসিস্ট্যান্টের নেতৃত্বে একটা কমিটি, হাই পাওয়ার কমিটি করা হয়েছে, যে কমিটি গত মাসেই আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মিটিং করেছে এবং আমরা অচিরেই আবার আরেকটা মিটিং বসবো সেটা ফলো আপ নিয়ে। এবং সমস্ত আমাদের এই গুজব বন্ধের ক্ষেত্রে আমাদের যে প্ল্যাটফর্মগুলি কাজ করছে, যেমন BTRC, NTMC, পুলিশের বিভিন্ন ইউনিট, এদের সবাইকে একটা আমব্রেলার নিচে নিয়ে এসে সমন্বিতভাবে যাতে আমরা কাজ করতে পারি। এবং আসলে এই দায়িত্ব শুধু সরকারের একার না, এর সাথে কিন্তু স্টেক হোল্ডার যারা আছেন, এর সাথে জনসাধারণ যারা আছেন, এর সাথে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলি আছে, টেক জায়ান্ট যারা আছে, এদের সবাইকে আসলে ইনক্লুসিভ মানে করে, মানে সবাইকে একসাথে করে যদি আমরা কাজ করি, খুব এটার ভালো রেজাল্ট পাবো। পৃথিবীর অনেক দেশে কিন্তু এই ধরনের গুজব বন্ধের জন্য বিভিন্ন রকমের আইন আছে। আমাদের দেশেও আসলে একটা আইন ছিল, যেটা হলো আমরা জানি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটাকে এখন সাইবার সিকিউরিটি অ্যাক্টে রূপান্তর করে নতুনভাবে আনার চেষ্টা করা হচ্ছে।
এই জায়গাগুলিতে আসলে আমরা এই সমস্ত বিষয়গুলিকে অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং আমরা আশা করছি যে খুব সহজেই এই আইনটি পাশ হয়ে যাবে। পাশাপাশি এখানে যেটা বলা দরকার আইনগত দিক, প্রযুক্তিগত দিক, আইনগত দিকের ক্ষেত্রে আমি এটা বলবো যে আমাদের এটার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল কোর্ট, এসটিসি টাইপের সাইবার কোর্ট বসাতে হবে, যাতে মানুষ অল্প সময়ের মধ্যে ওই কোর্টে গিয়ে এটার প্রতিকার পায়। এবং প্রযুক্তিগত যে বিষয়গুলি আছে সেটাও একটু বলে নেই যে এআই বেসড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড যদি আমরা ফ্যাক্ট চেকিং গুলি করতে পারি এবং গুজবের উৎসেই যদি আমরা এগুলো বন্ধ করতে পারি, তাহলে দেখা যাবে যে এটা ছড়ানোটা অনেকটা সম্ভব হবে। তখন সময় থাকলে আমরা নিশ্চয়ই আলোচনাটা আরো দীর্ঘায়িতও করতাম। তবে বেশ কিছু ফ্যাক্ট আপনার কথা থেকে উঠে এলো আজকের আলোচনায়। অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক এই সময়ে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস ও প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।